গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা টপিক নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি। প্রথমে আমাদের জানতে হবে যে নিউক্লিয় শক্তি জিনিসটা কি এবং কোথা থেকে আসছে। দেখো, আমরা কি জানি বলো তো? আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাই প্রোটন থাকে, ধরো এখানে এখানে আমি ড্র করছি, ধরো এই একটা পরমাণু নিউক্লিয়াস। তাহলে এই পুরো নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে এই জায়গায় যদি নিউক্লিয়াস ধরো প্রোটন আছে, প্লাস প্লাস প্লাস, কারণ আমরা কি জানি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনগুলো কি নেগেটিভ, সরি নিস্তড়িত। তাহলে নিউট্রন এগুলো হচ্ছে ডট, ডটগুলো কি নিস্তড়িত। তাহলে একটা জায়গায় যদি অনেকগুলো প্রোটন থাকে, মানে এক প্লাস থাকে, তাহলে একটা পজিটিভ আর একটা পজিটিভ কি করে? আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে। বিকর্ষণ মানে করা মানে কি? দূরে সরিয়ে দেওয়া। তাহলে একটা প্রোটন আর একটা প্রোটনকে কি হয়? দূরে সরিয়ে দিতে চায়। আবার তাহলে এই যে পরমাণু নিউক্লিয়াসটা কি হয়? তাহলে পরমাণু নিউক্লিয়াসটা কিন্তু মানে মধ্যে যে প্রোটনগুলো এক জায়গায় জমা হয়ে আছে, অনেকগুলো প্রোটন যে এক জায়গায় জমা হয়ে আছে, তাহলে পরমাণু নিউক্লিয়াসটাকে ভেঙে দিতে চায়, কিন্তু মানে টুকরো টুকরো হয়ে যেতে চায়, কিন্তু ভাঙে কি? ভাঙে না। একটা কি না, একটা বিশাল বন্ধন শক্তি, মানে একটা শক্তি দিয়ে নিউটনগুলো মানে সেই সব নিউটন আর প্রোটনকে একটা জায়গায় কি হয়? জমা করে রেখে দিয়েছে একটা জায়গাতে মধ্যে, ওরা কনডেন্সড মানে একটা ঘন সন্নিহিত কারে রেখে দিয়েছে। তাহলে এই যে সমস্ত পজিটিভ নিউটনগুলো যে নিউক্লিয়াসকে একটা শক্তি দিয়ে ধরে রেখেছে, যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে আমি কি লিখবো? বন্ধন শক্তি যদি কাকে বলে? বলে নিউক্লিয়াসগুলি সংঘবদ্ধ হয়ে যে নিউক্লিয়ন কি? এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, যে নিউট্রন আর প্রোটনের যোগফলটাকে বলে নিউক্লিয়ন। নিউক্লিয়ন কি না, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে, তাদের সমষ্টিটাকে একসাথে কি বলে? নিউক্লিয়ন বলে। তাহলে নিউক্লিয়নগুলিকে সংঘবদ্ধ হয়ে নিউক্লিয়াসের গঠনের সময় যে অতিরিক্ত শক্তি মুক্ত হয়, মানে নির্গত করে, তাকে বলে বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির মানটা হচ্ছে যে জেড এম ইপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম সি স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আমি বলছি একটু পরে, যে নিউক্লিয়নগুলিকে সংঘবদ্ধভাবে নিউক্লিয়নগুলোকে একটা মানে সংঘবদ্ধ অবস্থায় নিউক্লিয়াসে পরিণত করার জন্য যে শক্তিটা লাগবে আর কি, মুক্ত হতে হবে, সেই মুক্ত শক্তিটার নামই হচ্ছে বন্ধন শক্তি। আর সেই বন্ধন শক্তিগুলো, যে বন্ধন শক্তির মাসিটা হচ্ছে যে রাশিমালা, মানে রাশিটা আছে সেটা হচ্ছে জেড এম ইপি এ মাইনাস জেড এম এন আর মাইনাস এম। দেখো এখানে দেখো ছোট হাতের এম, এখানে ছোট হাতের এম, এটা বড় হাতের এম। এই বড় হাতের এম আমি এখানে মুছে বলে দিচ্ছি। এই যে বড় হাতের যে এমটা বলছে, যে এই জেড বলছে, জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। আর এ যেটা বলছে সেটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা। আর যেটা এম বলছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভর বা কেন্দ্রকের ভর। আর সিটা হচ্ছে আলোর গতিবেগ, আলোর গতিবেগ, আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে এই যে রাশিমালাটা ইবি সমান সমান জেড এমপি, মানে পিটা এমপি, এই যে এমপি বলছে, এমপি ছোট হাতের এমপি, এটা হচ্ছে প্রোটনের ভর, প্রোটনের ভর, প্রোটনের ভর। আর এম ছোট হাতের এম যেটা বলছে সেটা হচ্ছে নিউটনের ভর, নিউটনের ভর। তাহলে বোঝা গেল? তাহলে এই যে এটা হচ্ছে জেড ইন্টু প্রোটনের ভর, এ মাইনাস জেড মানে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিয়ে, এবং ইন্টু নিউটনের ভর মাইনাস পরমাণু নিউক্লিয়াসটার ভর, টোটালটা ইন্টু সি স্কোয়ার। তাহলে এই সেই আইনস্টাইনের সূত্র আমরা আগে মাধ্যমিক পড়েছিলাম, ওটা আগে জেনেছি ই সমান এম সি স্কোয়ার সূত্র। সেই সূত্র থেকে এটা আসছে বেসিক্যালি। তাহলে নিউক্লিয়ন শক্তি, বন্ধন শক্তি যে কুই জিনিস, সেটা তোমরা জানলে এবং তার রাশিমালারে জানলে। তারপরে আমরা পড়বো নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজন কি? আমরা কি পড়েছি যে একটা ঘরের মানে আগেই পড়েছি যে যদি নিউক্লিয়াস তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসগুলো কি হয়? ভেঙে যায়, ছোট ছোট ভেঙে যায়, মানে টুকরো টুকরো হয়ে যায়, এবং টুকরো টুকরো হয়ে গেলে আলফা বিটা গামা রশ্মি বার করে। তো এই যে একটা বড় ধরনের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেই ছোট ছোট হয়ে যাওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে আমি কি লিখবো? লিখবো যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী মৌলের নিউক্লিয়াস, মানে ভারী মানে কোনটা, যেটা মানে বড় নিউক্লিয়াস সেটা হচ্ছে ভারী নিউক্লিয়াস, ধীর গতি সম্পন্ন নিউট্রন কণার আঘাতে, এই নিউট্রন কণাতে আঘাত করলে সেটা ভেঙে যায়। নিউট্রন কণার আঘাতে ভেঙে গিয়ে কতগুলি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, এই যে ঘটনা, এবং প্রচুর শক্তি মুক্ত হয়, মানে প্রচুর শক্তি নির্গত হয়, এই যে ঘটনাকে নিউক্লিয় বিভাজন বলে। আমি আগে যিনি বলি, তোমরা যে পারমাণবিক বোমার নাম শুনেছো, এই যে পারমাণবিক বোমা যেটা তৈরি করা হয়, এটা আমি পরে বলবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া তৈরি হয়। এখানে যে পারমাণবিক হয়, নিউক্লিয় বিভাজন তৈরি হয় বলি পারমাণবিক বোমা তৈরি হয়, পারমাণবিক বোমা তৈরি হয়। কারণ নিউক্লিয়ার বিভাজন যদি না হতো, তাহলে পারমাণবিক বোমা আদৌ তৈরি হতো না পৃথিবীতে। তারপর হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। তারপর বলছে নিউক্লিয়ার সংযোজন কি? ধরো কতগুলো ছোট ছোট নিউক্লিয়াস আছে, সেই ছোট ছোট নিউক্লিয়াসগুলো যদি আমি জুড়ি, মানে ধরো দুটো হোক, তিনটে হোক, বা তার বেশি হোক, নিউক্লিয়াসগুলো একসাথে জুড়ে দিচ্ছি, মানে যোগ করে দিচ্ছি, তাহলে কি একটা বড় ধরনের নিউক্লিয়াস পাওয়া যাবে। এই যে বড় ধরনের নিউক্লিয়াস পাওয়া যাবে, প্রচুর শক্তি পাওয়া যাবে। এই যে ঘটনা, এই ঘটনা বলে নিউক্লিয়ার সংযোজন।
তাহলে নিউক্লিয়াস সংযোজন কি বলবো, যে নিউক্লিয় বিক্রিয়ায় যে নিউক্লিয়ায় কতগুলি হালকা নিউক্লিয়াস সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মোড়ের নিউক্লিয়াসে গঠন করে তাকে বলে, এবং প্রচুর শক্তি মুক্ত হয় তাকে বলে নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় বিভাজন গেল, নিউক্লিয় সংযোজন। তারপর আসছে শৃঙ্খল বিক্রিয়া। দেখো শৃঙ্খল বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট। শৃঙ্খল বিক্রিয়াটা কি, যে এই যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন যে বিক্রিয়াটা হচ্ছে, নিউক্লিয়ার যে বিভাজন বিক্রিয়া হয় বা সংযোজন যেটাই বলো না কেন, নিউক্লিয়াস বিভাজনটাই বলবো এখানে। তাহলে একটা যদি নিউক্লিয়াস বিভাজন হয় তাহলে সেখানে কি হয়, নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে, 2 বা তার বেশি নিউক্লিয়াসে পরিণত হয়, এবং তার সাথে কি প্রচুর শক্তি হয়। আর একটা জিনিস বার হয়, সেটা হচ্ছে নিউট্রন বার হয়, অনেকগুলো নিউট্রন বার হয়। তাহলে এই যে নিউট্রন বার হলো, একটা বিক্রিয়া থেকে একটা নিউট্রন বার হলো, সেই নিউট্রনগুলো কি আবার অন্য বিক্রিয়া করবে, আবার সেখান পরবর্তী যে বিক্রিয়া সেই বিক্রিয়াটা থেকে কি হবে, আবার নিউট্রন তৈরি করবে। তাহলে এমনভাবে একটা সময়ে মানে কয়েক সেকেন্ডের মধ্যে প্রচুর মানে নিউক্লিয় বিক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে নিউক্লিয় বিক্রিয়া যদি শুরু হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তি বার হবে। এই প্রচুর পরিমাণে শক্তি যদি বার হয় তাহলে বিস্ফোরণ করে যাবে, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি পারমাণবিক বোমা যেটা আমরা বলি। তাহলে সেটা অ্যাকচুয়ালি শৃঙ্খল একটা চেনের মতো হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়াটার নাম হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। তাহলে আমি শৃঙ্খল বিক্রিয়াটা কি বলবো, যে নিউক্লিয় বিক্রিয়ায় বিভাজন প্রক্রিয়ায় একাধিক নতুন নিউট্রন উৎপন্ন হয়, যা পরবর্তীকালে পাশাপাশি অন্য নিউক্লিয়াসগুলিকে বা অন্য নিউক্লিয়নগুলিকে বিভাজন ঘটায় এবং আরো নতুন নিউট্রনে পরিণত করে, এবং এই বিক্রিয়া নিউক্লিয়াসের বিভাজন দ্রুত হারে আরো নতুনভাবে তৈরি করছে, আবার নতুনভাবে আবার নিউক্লিয়াসের বিক্রিয়া করছে, দ্রুত হারে মানে ঘটায়, এবং সমগ্র বিক্রিয়াটি একটা শৃঙ্খলের মতো তৈরি হয়, মানে শৃঙ্খলের মতো আচরণ করে, তাই এটাকে শৃঙ্খল বিক্রিয়া বলে। তাহলে শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে, নিউক্লিয় সংযোজনকে, নিউক্লিয় বিভাজনকে এবং বন্ধন শক্তি কি, এই যে জিনিসটা আমরা এখানে পড়লাম। এরপরে যে আমি যে শৃঙ্খল বিক্রিয়া যেটা পড়েছি, শৃঙ্খল বিক্রিয়ার সম্বন্ধে আমি আরো কিছু বলবো, যে শৃঙ্খল বিক্রিয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি। দেখো প্রথমে ধরো একটা নিউট্রন আছে, একটা নিউট্রন থেকে 3টে নিউট্রন তৈরি হচ্ছে। একটা নিউট্রন যে একটা নিউক্লিয়াস বিক্রিয়া করছে তার 3টে নিউট্রন, একটা তৈরি হচ্ছে এর এন, এ একটা এন, এ একটা এন, তাহলে একটা থেকে 3টে হচ্ছে, তাহলে কত হয় 3টে। আবার দেখো এই যে নিউট্রনটা তৈরি হচ্ছে, এটা নিউট্রন, তাহলে এইখান থেকে 3টে তৈরি হবে, 3টে, তাহলে এখানে 3টে তৈরি হচ্ছে, এ একটা তৈরি হচ্ছে 3টে, এখান থেকেও 3টে হবে, তাহলে 3 3 9, তাহলে কটা হলো 3 3 3 6 3 9টা হলো, তাহলে 9টা। তাহলে এই পথ থেকে আবার কি, এখান থেকে আবার 3টে হবে, এই পথ থেকে আবার 3টে হবে, এখান থেকে আবার 3টে হবে, তাহলে 1টা 2টো 3টে, 3 থেকে 9, তাহলে 3 9 27টা হবে, তাহলে এখান থেকে 3টে হবে, 3টে, এখান থেকে 3টে হবে, তাই না, 3টে হবে, তাহলে এইভাবে করে 27টা হবে, 27টা। তাহলে এইভাবে যে একটা যে শৃঙ্খলভাবে ঘটছে, তাই না, একটা শৃঙ্খলভাবে ঘটছে, এই যে শৃঙ্খলভাবে ঘটছে এই যে ঘটনা, এই ঘটনাটা না অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ঘটনাটা কি বলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। এই শৃঙ্খল বিক্রিয়া তোমাদের আর একটা উদাহরণ তোমরা খুব আগেই জানো, যে আমরা তোমাদের পরীক্ষার সময় বারবার যা আছে যে শৃঙ্খল বিক্রিয়ার একটা উদাহরণ, আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি শৃঙ্খল বিক্রিয়ায়। সেই শৃঙ্খল বিক্রিয়ার যে একটা উদাহরণ যদি দাও, তোমার ধরো ইউরেনিয়াম 92 235, যদি এটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করি, একটা নিউট্রন 0, এইটা হচ্ছে নিউট্রনের সংকেত হচ্ছে N01, নিচে 0 আর মাথা হচ্ছে N1, তাহলে এটা N, তাহলে এটা যদি আঘাত করি কি হবে, আঘাত করলে দেখো হচ্ছে এই যে দেখো ওপরে যোগ হবে, আর নিচে যোগ হবে। তাহলে ওপরে যদি যোগ হয় তাহলে কি হবে, 235 সাথে 1 যোগ করলে 36 হবে, তাহলে 36, আর নিচে 0 যদি 92 যোগ হয় তাহলে 92 হবে, তাহলে মৌল চেঞ্জ হবে না, নিচেটা চেঞ্জ হলে মৌল চেঞ্জ হয়ে যায়, তাহলে 236। এটা কি অস্থির হয়, এটা খুব অস্থির হয়, মানে অস্থির, এটা স্থায়ী হয় না, সুস্থির হয় না, মোটেই সুস্থির না, খুব মানে ক্ষণস্থায়ী, আনস্টেবল। তাহলে এটা ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে হয়ে যায় বেরিয়াম হয়ে যায় 56 141, প্লাস ক্রিপ্টন হয়ে যায় 36 56, আর প্লাস 3টে নিউট্রন হয়ে যায়, 3টে নিউট্রন হয় N01, প্লাস শক্তি হয়, প্রচুর শক্তি, মানে 200.6 MeV শক্তি হয়, প্রচুর শক্তি। তাহলে এই যে একটা বিক্রিয়া যে ঘটছে এটা কত লিখলাম 36, এটা হচ্ছে 36 মানে 56 92 হবে, 92, তাহলে এটা 92 36 আর 92, আর 56 হচ্ছে 56 আর 41 হবে, মানে 141। তাহলে এই যে প্রচুর নিউট্রন, 3টে নিউট্রন হচ্ছে এবং প্রচুর শক্তি হচ্ছে, এই যে 3টে নিউট্রন হলো, এই যে 3টে নিউট্রন আবার ফার্দার এইটাকে আঘাত করবে, তাহলে আবার 3খানা এরকম বিক্রিয়া হবে, তাহলে সেখানে 200 MeV যে শক্তি হচ্ছে তার আবার 3 দ্বিগুণ হবে, তারপর স্টেপে আবার 27 দ্বিগুণ হবে, এইভাবে যে একটা বিশাল যে মানে বিক্রিয়া ঘটে যাবে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে এই যে বিশাল শক্তি, এটা হচ্ছে পারমাণবিক বোমার একটা কনসেপ্ট, পারমাণবিক বোমা, এটা হচ্ছে পারমাণবিক বোমার কনসেপ্ট, পারমাণবিক। তাহলে পারমাণবিক বোমা কি করে তৈরি হচ্ছে, দেখো নিউক্লিয় বিভাজন হলে, তাহলে নিউক্লিয় বিভাজন তোমার পরীক্ষার সময় আসতে পারে যে নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ দাও, তাহলে বলতে হবে পারমাণবিক বোমা, কি বলতে হবে পারমাণবিক বোমা, বা অথবা বলতে হবে যে পারমাণবিক বোমা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া তৈরি হয়, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া তৈরি হয়, তোমাকে বলতে হবে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া তৈরি হয়, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সেটা তৈরি হয় এবং শৃঙ্খলভাবে তৈরি হয়। তাহলে এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আছে, সিলেবাসে তোমরা সেটা তৈরি করবে। আর একটা জিনিস তোমাদের বলি যে নিউক্লিয় সংযোজন
আর বিভাজন এই যে জিনিসটা আমি একটু আগে বলেছি নিউক্লিয় সংযোজন, তাহলে নিউক্লিয় সংযোজন সম্বন্ধে আমি কিছু বলতে চাই। দেখো নিউক্লিয় দুটো বিক্রিয়া আছে, নিউক্লিয় বিক্রিয়া আমি দুটো পড়িয়েছি। একটা নিউক্লিয় বিক্রিয়া যদি আমি লিখি নিউক্লিয় বিক্রিয়া, তাই না? তাহলে একটা লিখেছি নিউক্লিয় সংযোজন, একটা নিয়েছি নিউক্লিয় সংযোজন, মানে নিউক্লিয়াসগুলো জুড়ে যাওয়া। আর একটা লিখেছি নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজনে কি পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হয় এখানে, এটা একটা আগেই বললাম। আর এখানে তৈরি হয় আমাদের সূর্য বলো বা নক্ষত্রে যে সমস্ত তাপ তৈরি হয়, সূর্য নক্ষত্রে যে তাপ বা শক্তির উৎস। তাহলে কি হচ্ছে আমাদের সূর্য বা নক্ষত্রের কোটি কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, সেই তাপের উৎস কি সেখানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে, কি হচ্ছে না নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি হচ্ছে। দেখো সূর্য যদি বলে সূর্য কি করে শক্তি তৈরি হচ্ছে, দেখো একটা হাইড্রোজেন মানে চারটি হাইড্রোজেন জুড়ে যায় এবং প্রচুর তাপ লাগে, কয়েক কোটি ডিগ্রি মানে লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগে। তাহলে তৈরি হয়ে যায় কি একটা হিলিয়াম কণা তৈরি হয়ে যায়, আর দুটো পজিট্রন কণা তৈরি হয় 2+0, আর শক্তি তৈরি হয়। এই যে শক্তি তৈরি হচ্ছে, এই শক্তিটা হচ্ছে সূর্যের শক্তির উৎস। তাহলে কি হলো, চারটি দেখো হাইড্রোজেন কণা জুড়েছে, একটা দুটো তিনটে চারটে হাইড্রোজেন কণা জুড়ছে এবং প্রচুর তাপ। এই বিক্রিয়াটা এমনি কমপ্লিট হবে না, এমনি তৈরি হয়ে যাবে তা নয়, কয়েক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। সেটা তৈরি করছে একটা হিলিয়াম কণা তৈরি করছে, এই দুটো পজিট্রন। দেখো এখানে এটা কিন্তু বিটা না, এখানে মাইনাস না, এটা হচ্ছে পজিট্রন, এর নাম হচ্ছে পজিট্রন। এটার নাম তোমরা হিলিয়াম, তোমার নাম শুনেছো, এটা নাম হিলিয়াম, তোমরা অনেক আগে থেকে জানো এটা হিলিয়াম কণা। তাহলে হিলিয়াম, পজিট্রন এবং শক্তি হচ্ছে। তাহলে যদি বলা হয় যে সূর্যের শক্তির উৎস কি, সূর্যের শক্তি বা নক্ষত্রের শক্তি, তাহলে নিউক্লিয় সংযোজন। তাহলে হচ্ছে নিউক্লিয় সংযোজন এবং কিভাবে হচ্ছে যদি বলে মানে কিভাবে হচ্ছে, তাহলে তোমরা এইভাবে করে বলতে হবে, এই বিক্রিয়া দিয়ে তোমাদের সেটা পরীক্ষার সময় তোমরা অ্যান্সারটা দিয়ে আসবে। তাহলে এই গেল তোমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবং পারমাণবিক বোমা যে তৈরি হয়, কি তাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা দিই সেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার পারমাণবিক বোমা যে তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন তৈরি হয়, যেটা আমি একটু আগেই একটা উদাহরণ দিয়েছি। তাহলে এটা হলো নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় শক্তি এবং তার যে মানে উদ্দেশ্য। এইবার ধরো এই যে এই যে নিউক্লিয় বিভাজন হচ্ছে পারমাণবিক বোমা, মানে এই যে নিউক্লিয় বিভাজন, আমি যদি নিউক্লিয় বিভাজন যদি বলি তাহলে নিউক্লিয় বিভাজন ঘাঁটি কি হচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে। তাহলে পারমাণবিক বোমা কি করে, মানব সভ্যতা ধ্বংস করবে, তাই না? মানব সভ্যতা ধ্বংসকারক, তাই না? মানব সভ্যতা ধ্বংসের কারক, মানব সভ্যতা ধ্বংস করে দেবে। কিন্তু এই নিউক্লিয় বিভাজনকে আমরা মানব কল্যাণের কাজেও লাগাতে পারি, মানে আমাদের কাজেও লাগাতে পারি। তোমার নাম শুনেছো পারমাণবিক চুল্লি। এই যে পারমাণবিক চুল্লির সাহায্যে কি হয়, এই পারমাণবিক চুল্লি জিনিসটা কি, এই পারমাণবিক চুল্লি জিনিসটা হচ্ছে যে পারমাণবিক চুল্লি বলে, এটাকে নিউক্লিয় চুল্লি বলে, নিউক্লিয় চুল্লি। এই নিউক্লিয় চুল্লিটা কি, যে মানে এই যে পারমাণবিক নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এই যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কি হয়, প্রচুর শক্তি তৈরি হয়, লক্ষ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড শক্তি তৈরি হয়। এই শক্তিটাকে আমি যদি কাজে লাগাই, তাহলে সেইটা যে একটা তো যন্ত্র বা একটা তো মানে কারখানার মতো তৈরি করতে হবে, যে সেই চুল্লিটা কি, যে এই পারমাণবিক যে নিউক্লিয় বিভাজনের যে প্রচুর শক্তি, সেই শক্তিটা কি করে এরা মানে একটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ শক্তিতে পরিণত করে, একটা নিয়ন্ত্রণ বিক্রিয়া ঘটায়। এবং নিয়ন্ত্রণ বিক্রিয়া ঘটি করে সেই শক্তিটা কি করি আমরা, সেই শক্তিটাকে আমরা কাজে, মানব সমাজের কাজে লাগাই, মানব সমাজের কাজে লাগাই। তাহলে এটা হচ্ছে আমাদের মানে সেটাকে আমরা নিউক্লিয় পারমাণবিক চুল্লি বলে। এইবার ধরো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার সময় বারবার আসা যাওয়া করে, সেটা হচ্ছে বলে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে, ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? বলছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটা ঘটায়। দেখো এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর তাপ তৈরি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাপ না বলে শক্তি উৎপন্ন হয়। কত উৎপন্ন হয়, যে নিউক্লিয় বিভাজন তার চেয়ে কয়েক লক্ষ গুণে বেশি,
কয়েক লক্ষ গুণে বেশি তৈরি হয়। তুমি একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা, একটা নিউক্লিয় বিভাজন মানে পারমাণবিক বোমা যদি এই ভারতবর্ষে ফেলে, বা ভারতবর্ষ কেন পৃথিবীতে যে কোনো জায়গায় ফেলেছে, হিরোশিমা নাগাসাকিমা তোমাদের নাম শুনেছো, তাহলে সেই সভ্যতার ধ্বংস হয়ে যায়। তাহলে কত শক্তি। আবার বলছে নাকি নিউক্লিয় যে সংযোজন, সেই শক্তিটা আবার নিউক্লিয় বিভাজনের শক্তির চেয়ে কয়েক লক্ষ গুণে বেশি। তাহলে ভাবতে পারো। তাহলে দেখো আমি আবার বলছি যে নিউক্লিয় বিভাজনের যে শক্তি, সেটা নিউক্লিয় মানে বিভাজনের যে নিউক্লিয় সংযোজনের যে শক্তি, সেই শক্তিটা নিউক্লিয় বিভাজন ঘটনা মানে শক্তির চেয়ে কয়েক লক্ষ গুণে বেশি। আমরা যে কি জানি নিউক্লিয় বিভাজন ঘটনাতে কি হয়, পারমাণবিক বোমা তৈরি হয়। তাহলে পারমাণবিক বোমার শক্তি তোমরা কম বেশি, ছোট যাই হোক বড়, তোমরা সবাই কম বেশি জানো। তাহলে বলছে সেই তার যে শক্তি তার চেয়ে কয়েক লক্ষ গুণে বেশি। তাহলে প্রচুর শক্তি। তাহলে আমরা চাইবো কি নিউক্লিয় সংযোজন ঘটানো, কারণ একটা নিউক্লিয় সংযোজন করলে এই পৃথিবীর সমস্ত যে শক্তির যে ক্রাইসিস মানে শক্তির যে অভাব সেটা মিটে যাবে। বিভাজন ঘটালে অনেক গুণ ঘটতে হবে ঝামেলা, তাই না? তাহলে নিউক্লিয় সংযোজন ঘটনা হতে পারে। তাহলে এবার নিউক্লিয় সংযোজন ঘটবে কি করে? অটোমেটিক তো ঘটবে না। আমি বলেছিলাম যে একটু আগে কি বলেছিলাম যে সূর্যে যে চারটে যে হাইড্রোজেন থাকে, চারটে হাইড্রোজেন জুড়িয়ে একটা হিলিয়াম কণা হয়, দুটো পজিট্রন কণা হয় এবং প্রচুর শক্তি তৈরি হয়। এই যে বিক্রিয়াটা নিউক্লিয় সংযোজন যে বিক্রিয়াটা প্রচুর প্রথমে ঘটবে না, প্রচুর শক্তি দিতে হয় এবং সেই শক্তিটা কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড শক্তি তুমি কি করে পাবে বলো তো? তাহলে আমি কি লিখবো যে নিউক্লিয় বিভাজন প্রচুর শক্তি হয়, কিন্তু 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 নিউক্লিয় নিউক্লিয় সংযোজন সংযোজন ঘটানোর জন্য প্রচুর প্রচুর তাপমাত্রার প্রয়োজন হয়। তাপমাত্রা বা তাপের, যেটা লেখা হয় তাপের প্রয়োজন হয়। কত ডিগ্রি? মোটামুটি 10⁶ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, মানে 1 লক্ষ বা 10 লক্ষের কাছাকাছি ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে দেখো আমরা যে আমাদের যে কয়লা বলো বা পেট্রোল বলো, কেরোসিন বলো, ডিজেল বলো বা এখান থেকে কত ডিগ্রি তাপমাত্রা তৈরি হবে? সেই কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, কিন্তু কয়েক লক্ষ ডিগ্রি তো পৌঁছানো যাবে না। এই যে কয়লা পুড়িয়ে তুমি যদি বলো তুমি আমি মানে কাঠ দিয়ে যদি আমি বলি যে লোহা পোড়াবো, তাহলে হবে না। তাহলে এদের তাপের পরিমাণ কি কম। তাহলে এই যে কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি পাবে কোথায়? তাহলে এই যে কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তখনই পাওয়া যাবে যদি একটা নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, অর্থাৎ একটা পারমাণবিক বোমার মতো শক্তি তৈরি হয়। তাহলে সেখানে প্রচুর তাপ তৈরি হবে। সেই তাপটা কি করবে? ওই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটাকে ঘটিয়ে দেবে। তাহলে লিখা হয় কি? তাহলে প্রচুর তাপের প্রয়োজন হয়। তাহলে তাহলে এই তাপের প্রয়োজন মেটানোর জন্য নিউক্লিয় বিভাজন করানো হয়। নিউক্লিয় বিভাজন ঘটানো হয় যা পরবর্তীকালে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তাহলে এই জন্য পরীক্ষার সময় আসে যে বলে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ঘটানো হয় কেন? তাহলে বলতে হবে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপের প্রয়োজন হয়। সেই তাপমাত্রা আমাদের যে পরিবেশের যে তাপ থাকে আর কি, যে আমাদের যে পরিবেশের যে সমস্ত মানে জ্বালানি বলো, যেসব শক্তির উৎস বলো, সেই সব দিয়ে এই কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছানো যাবে না। তার জন্য ওই তাপের প্রয়োজন মেটানোর জন্য নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এবং নিউক্লিয় বিভাজন ঘটানোর সেই শক্তিটা পরবর্তীকালে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করবে এবং প্রচুর শক্তি তৈরি করবে। তাহলে এই জন্য পরীক্ষার সময় আসে যদি লেখে, তাহলে তোমরা এইভাবে করে এটাকে লিখবে। হ্যাঁ, যেভাবে বললাম, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো রকম কথা নয়। এরপর হচ্ছে যে নিউক্লিয় চুল্লি জিনিসটা কি? নিউক্লিয় চুল্লি আমি এটা লিখে যে নিউক্লিয় চুল্লি তোমাদের পরীক্ষার সময় আসতে পারে যে নিউক্লিয় চুল্লিটা কি? বলতে হবে যে যন্ত্র বা ব্যবস্থার সাহায্য, লিখতে হবে যে যন্ত্র বা ব্যবস্থার সাহায্য সাহায্যে নিউক্লিয় বিভাজনের দ্বারা সৃষ্ট নিউক্লিয় বিভাজনের দ্বারা সৃষ্ট শক্তিকে মানব কল্যাণের কাজে সৃষ্ট শক্তিকে নিয়ন্ত্রিতভাবে প্রয়োজন মতো উৎপাদন করা হয় তাকে নিউক্লিয় চুল্লি বলে।
অর্থাৎ যে যে যন্ত্রের সাহায্য কি আমরা যে নিউক্লিয় বিভাজনে তো প্রচুর শক্তি হয়, তাহলে একই সময় যদি প্রচুর শক্তি হয় তাহলে বিস্ফোরণ ঘটে যাবে, পারমাণবিক বোমার মতো মানে মানুষ সব জীবগুলো সব ধ্বংস হয়ে যাবে, তাহলে সেটা তো করলে হবে না। সেই শক্তিটাকে আস্তে আস্তে একটা নিয়ন্ত্রণ আমার যেখানে যেমন প্রয়োজন সেই একটা যদি সেইভাবে যদি ব্যবস্থা করি তাহলে সেই শক্তিটা কি করবো কি আমরা মানব কল্যাণের কাজে লাগাতে পারি, পারমাণবিক চুল্লি তৈরি করতে পারি। যে নিয়ন্ত্রিতভাবে এবং প্রয়োজন মতো যে উৎপাদন করা হয়, তাই সেই যে ঘটনা সেই যে যার মাধ্যমে করা হয় তাকে বলা হয় নিউক্লিয়ার চুল্লি। তাহলে এই যে চ্যাপ্টারে তোমরা কি কি শিখলে, যে পারমাণবিক চুল্লি কি, নিউক্লিয়ার চুল্লি কি, পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়, সূর্যতে কিভাবে বা নক্ষত্রের কিভাবে শক্তি তৈরি হয়, বন্ধন শক্তি কি, নিউক্লিয়ার বিভাজন সংযোজন কি এবং তাদের যে উদাহরণ এবং শৃঙ্খল বিক্রিয়া কি। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে ভরটুটি। ভরটুটি, এই যে ভরটুটি, এই ভরটুটি কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদের বন্ধন যে শক্তির উৎস। দেখো আমরা যদি ধরো একটা আয়না, তোমরা আয়নাকে ভেঙে দিয়েছো, তাহলে ভাঙলে কি হবে, অনেক আয়নাগুলো ছোট ছোট টুকরো টুকরো আয়না হয়ে যাবে। এবার তুমি আয়নাগুলোকে জুড়ছো, তাহলে আয়নাগুলো জুড়লে কি হবে, সে আবার একটা আয়না পাবে, হ্যাঁ একটা মোটামুটি পাবে। কিন্তু ওই যে আয়না যে কিছু কিছু খাজ মানে তুমি জুড়তে পারবে না, কিছু কিছু অংশ কি নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে তুমি কি আয়নাটা যতখানি ভর ছিল, তো আয়নাটা আবার যদি ভেঙে আবার জোড়ো তাহলে ততখানি ভর তুমি পাবে না। কারণ কিছু কিছু জায়গা কি হবে, আয়না সে ছিটকে ছিটে চারিদিকে গুরু গুরু হয়ে যাবে, সেখানে তো জোড়া যাবে না। তাহলে তেমনি এই নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে, প্রোটন ও নিউটনের ভর নিউটনের ভরের সমষ্টি, অ্যাকচুয়ালি নিউটনের দুটো ভরের সমষ্টি আর কি, যদি সমষ্টি করি সমষ্টি সমষ্টি যদি নিই আলাদা হয়, নিউক্লিয়াসে যদি ভরের সমষ্টি আলাদাভাবে নিই, লিখবো যে নিউক্লিয়াসের প্রোটনের মুক্ত অবস্থা মানে ভরের সমষ্টি, ব্যাকেট লিখবো মুক্ত অবস্থায়, এভাবে লিখো মুক্ত অবস্থায়, ব্যাকেট লিখবো মুক্ত অবস্থায় যদি নিই তাহলে মুক্ত অবস্থায় ভরের সমষ্টি নিউক্লিয়াসে 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 কি লিখবো, নিউক্লিয়াসে অবস্থায় নিউক্লিয়াসে অবস্থানরত অবস্থায় ভরের চেয়ে কিছুটা বেশি হয়। তাহলে কি নিউক্লিয়াসের প্রোটন ও নিউক্লিয়াসের যে প্রোটন আর নিউট্রনের ভরের যে সমষ্টি যদি মুক্ত অবস্থা নিই, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে না, ধরো একটা বাইরে থেকে আমি একটা প্রোটন নিয়ে এলাম, বাইরে থেকে একটা নিউট্রন নিয়ে আসলাম, সেটা ওই জন্য মুক্ত অবস্থায় বলছে। তার যে ভরের সমষ্টি নিউক্লিয়াসে যদি সেই প্রোটনগুলো থাকে, তাহলে নিউক্লিয়াসের অবস্থানরত অবস্থায় তার ভরের যে সমষ্টির চেয়ে বা অপেক্ষা কিছুটা বেশি হয়। এই ঘটনাকে একে ভরটুটি বলে। তাহলে এই ভরটুটি কি, তাহলে নিউক্লিয়াসের যে প্রোটন আর নিউট্রন আছে তার যে ভর, নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রন আছে তার যে ভর, এবং সেই নিউট্রনগুলো যদি নিউক্লিয়াসের যে নিউট্রন আর প্রোটনগুলো আলাদা আলাদা নিই, তাহলে তার যে ভরের সমষ্টি হবে, মানে নিউট্রন আর প্রোটনগুলো আলাদা আলাদা ভর করি, তার যে ভরের সমষ্টি হবে নিউক্লিয়াসে যদি ওর মধ্যে রাখা হয় তাহলে তার ভরের সমষ্টি চেয়ে এই দুটো কেসি তো বেশি হবে। তাহলে এই যে ঘটনাটাকে বলে ভরটুটি, এবং ভরটুটির জন্যই হয় আমাদের যে ভরটুটি, যে ভরের যে ত্রুটি হয় মানে ডেল্টা এম, এটাকে বলে ডেল্টা এম। এই ডেল্টা এমটাই তৈরি হয় এমসি স্কোয়ার শক্তিতে পরিণত হয়, এমসি স্কোয়ার এটাই শক্তিতে পরিণত হয়, এমসি স্কোয়ার এটাই শক্তিতে তোমার পরিণত হয়। এই ডেল্টা এই মাসটা যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই মাসটাই যে মাসের যে পার্থক্য, সেই পার্থক্যটাই সেখানে পরবর্তীকালে শক্তিতে পরিণত হয়। তাহলে এই যে চ্যাপ্টারে তোমরা এই টপিকটা যে শিখলে, এই তিনটে কটা টপিক তোমরা বাড়িতে একদম মুখস্থ করে নাও, তৈরি করে নাও। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার সবাইকে তোমরা জানিয়ে দেবে। তাহলে চলো।